সরকার পতনের আগেই আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো, তরুণ রাজনৈতিক কর্মীরাই ছিলেন গুমের র্যাবের প্রধান টার্গেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার পতনের আগেই আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন শেখ হাসিনা। চরম অনিশ্চয়তা নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলেন তিনি। ঘুম যখন ভাঙল তখনও সূর্য ওঠেনি। বিছানায় মাথার কাছে থাকা মোবাইল হাতে নিতেই চোখে পড়ল হোয়াটসঅ্যাপের মেসেজটি। একটা ছোট বাক্য, নো ওয়ান স্টে হিয়ার। এক লাইনের এই টেক্সট মেসেজের প্রেরক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুঝতে তার কোনো অসুবিধা হলো না শেখ হাসিনার এই বার্তার অর্থ। 4 শব্দের এই মেসেজটি ছিল তার সর্বশেষ নির্দেশ। তিনি দ্রুতই দেশ ছাড়তে বলছেন। আগের দিন 3 আগস্ট পারিবারিক মাধ্যমে আত্মীয় স্বজনদের একই বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নিজের মোবাইলে টেক্সট করে সেই নির্দেশ দিলেন স্বজনদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের। তাদের একজন খবরের কাগজকে বলেন, দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো। তিনি জানান, বিদেশে থাকা এই ব্যক্তি ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ও সাবেক এমপি। শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের আত্মীয় তিনি। মোবাইলে নির্দেশ পাওয়ার দিনই গত বছরের 4 আগস্ট কারফিউয়ের মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করে অস্ট্রেলিয়া চলে যান। এই আত্মীয় তাকে আরও জানান, শুধু বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়ের এই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। তৎকালীন শাসক দল আওয়ামী লীগের কোনো নেতা কিংবা তার সরকারের অন্য কাউকে দেশ ছাড়তে বলেননি তিনি। স্বজনদের অধিকাংশের বিদেশে নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ত্যাগ করে ভারতে চলে যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। পরে শেখ রেহানা লন্ডন চলে যান। রেহানার ছেলেমেয়েরা আগে থেকেই সেখানে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান অন্তর্বর্তী সরকার। হত্যা, গুম, দুর্নীতি, অর্থ পাচার সহ নানা অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপিদের অনেকেই এখন কারাগারে রয়েছেন। গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা, যাদের মধ্যে কয়েকজন সিনিয়র রাজনীতিক রয়েছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজন বা আত্মীয়দের মধ্যে প্রায় সবাই দেশ ত্যাগ করে নিরাপদে বিভিন্ন দেশে চলে যেতে পেরেছেন। সরকার পতনের আগে তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ। অবশ্য স্বজনদের একটি বড় অংশ প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্যের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। তার নাম শেরনিয়াবাত মঈনুদ্দিন আবদুল্লাহ। তিনি শেখ হাসিনার ফুফাতো ভাই, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে। গত বছরের অক্টোবরে তিনি গ্রেপ্তার হন। মঈন আবদুল্লাহর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পারিবারিক ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে। বরিশালে মঈন আবদুল্লাহর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, উপদেষ্টা হাসান আরিফের পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় তিনি গ্রেপ্তার হবেন না বলে ধারণা করেছিলেন। অস্ট্রেলিয়ায় অবস্থানকারী বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 আগস্ট বিকেলেই বুঝতে পারেন তার সরকার আর টিকছে না। নিজের বংশের কয়েকজন সিনিয়র সদস্যের কাছে সেই আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাদের বলেন, পরিস্থিতি ভালো নয়, জীবন বাঁচাতে সবাইকে দেশ ছাড়তে হবে। এই নির্দেশ বংশের সবাইকে জানিয়ে দিন। শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর 3 আগস্ট থেকে এক এক করে আত্মীয় স্বজনরা দেশ ছাড়তে শুরু করেন। সাবেক এই এমপি দাবি করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সরকার পতনের 2 দিন আগে 3 আগস্ট সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। ঢাকা বিমানবন্দরে থাকতেই তাপসকে শেখ হাসিনার মৌখিক নির্দেশ সম্পর্কে অবহিত করা হয়। এরপর ফজলে নূর তাপস বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে ফিরে যান। আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন আগে 3 আগস্ট নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন শেখ হাসিনা। এই কমিটির বৈঠকে সেদিন 3 বাহিনীর প্রধানরাও ছিলেন। ওই দিন তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী। সেখানেই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। সেই সঙ্গে পরোক্ষভাবে তাকে পদত্যাগের অনুরোধ করে বলা হয়, সেনা সদস্যরা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারবেন না। এদিকে পুলিশের উপর ভরসা থাকলেও শেখ হাসিনা নিশ্চিত হন, ছাত্রদের আন্দোলন দমন করা এখন সম্ভব নয়। তার নেতৃত্বাধীন সরকার আর টিকতে পারছে না।
এরপর নিজের বংশের লোকজন এবং নিকট আত্মীয়দের দেশ ছাড়তে মোবাইলে মেসেজ পাঠান তিনি। দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে তখনকার পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানেন বলে স্বীকার করেন অস্ট্রেলিয়ায় অবস্থানকারী তার নিকট আত্মীয় আওয়ামী লীগের সাবেক এমপি। তার মতে শেখ হাসিনা ৭৫-এর ১৫ আগস্ট এবং তখনকার পরবর্তী পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা করেছিলেন। এ কারণে জীবন বাঁচাতে আত্মীয় স্বজনদের ওই মেসেজ পাঠিয়ে দ্রুত দেশ ছাড়তে বলেন তিনি। তরুণ রাজনৈতিক কর্মীরাই ছিলেন গুমের র্যাবের প্রধান টার্গেট। শেখ হাসিনার জামানায় বাংলাদেশে বলপূর্বক গুম ও অপহরণের শিকার সবচেয়ে বেশি হয়েছিলেন তরুণ রাজনৈতিক কর্মীরা। ২৫৩ জন গুম হওয়া ব্যক্তির বয়স ও পেশাগত তথ্য বিশ্লেষণে দেখা গেছে অধিকাংশই ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে, বিশেষ করে ২৭ থেকে ২৮ বছর বয়সীরা ছিলেন গুমের শীর্ষে। এসব তরুণের বেশিরভাগই ছিলেন রাজনৈতিকভাবে সচেতন এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ৪ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেয় কমিশন। আনফোল্ডিং দ্য ট্রুথ, আ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, গুম হওয়াদের মধ্যে অন্তত ১০ জন ১৮ বছরের কম বয়সী ছিলেন। প্রতিবেদনে বলা হয়, গুমের পেছনে কেবল চরমপন্থার ভয় নয়, বরং রাজনৈতিক দমনমূলক উদ্দেশ্য কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার গত ২৭ আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করেছে এই কমিশন। গত ১৪ ডিসেম্বর আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। সেই প্রতিবেদনে গত ১৫ বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা উঠে আসে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, ব্যবসায়ী, শিক্ষক, বেসরকারি চাকরিজীবী, সাংবাদিক থেকে দিনমজুর পর্যন্ত ছিলেন। তবে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের গুমের সংখ্যা তুলনামূলক বেশি, যা ইঙ্গিত দেয় যে রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষমতা রাখায় নির্দিষ্ট পেশাজীবী শ্রেণী বিশেষভাবে লক্ষ্যবস্তু হয়েছিলেন। এতে বলা হয়, বয়স ও পেশার এই মিল আরও প্রমাণ দেয় গুমের লক্ষ্য শুধু চরমপন্থা দমন নয়, বরং রাজনৈতিকভাবে সংগঠিত কিংবা সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিদের দমন। গুমের সময়কাল বিশ্লেষণে দেখা গেছে, ভুক্তভোগীরা ১ দিন থেকে ৫ বছরের বেশি সময় নিখোঁজ ছিলেন, অর্ধেকের বেশি ৪৭ দিনের বেশি সময় নিখোঁজ ছিলেন। অনেকের গুমকাল কয়েক মাস থেকে কয়েক বছর, এমনকি ১৮০০ দিনের বেশি ছিল। কোনো সঙ্গতিপূর্ণ নিয়ম না থাকায় এটা স্পষ্ট যে গুমের প্রক্রিয়া ছিল বিচার বহির্ভূত ও ভয়ভীতি সৃষ্টিকারী রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার। প্রতিবেদনে বলা হয়, গুমের সময়কাল কতদিন নিখোঁজ থাকব এই অনিশ্চয়তাই হয়ে উঠেছিল আওয়ামী শাসক গোষ্ঠীর ভয়ভীতি ও দমনমূলক কৌশল। গোয়েন্দা সংস্থার ভূমিকা ও রাজনৈতিক দমন। ভুক্তভোগীদের রাজনৈতিক পরিচয় নিয়ে গবেষণায় দেখা গেছে, গুমের শিকাররা প্রায়শই নিজের রাজনৈতিক সম্পৃক্ততা প্রকাশে সংকোচ বোধ করেন। দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক মতাদর্শ ধারণ করলে শাস্তির ভয় তারা করত। ভুক্তভোগীদের অনেককেই প্রথমে রাজনৈতিক সংশ্লিষ্টতা অস্বীকার করেন, পরবর্তীতে নিবিড় সাক্ষাৎকারে বিরোধী দলের সঙ্গে তাদের জড়িত থাকার কথা ধীরে ধীরে প্রকাশ পায়। প্রতিবেদনে বলা হয়, ২৫৩ মামলার মধ্যে ১০১ জনের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে, যাদের বেশিরভাগই বিরোধী দলের সদস্য ছিলেন। তখনকার শাসক দলের সঙ্গে সম্পৃক্ততার ঘটনা ছিল খুবই কম এবং সেগুলো মূলত দলীয় কোন্দল বা ব্যক্তিগত বিবাদের কারণ। এতে আরও বলা হয়, গুমের ঘটনায় প্রধান ভূমিকা পালন করেছে র্যাব ও ডিজিএফআই। র্যাব পুলিশ কেন্দ্রিক গোয়েন্দা সংস্থা হলেও ডিজিএফআই সেনাবাহিনী নেতৃত্বাধীন। গুমের সময় ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে প্রায়শই রাজনৈতিক পরিচয়, মত ও সম্পৃক্ততা সম্পর্কে প্রশ্ন করা হতো। পেশাগত দিক থেকে পুলিশ, র্যাব ও ডিজিএফআই এর মধ্যে মৌলিক পার্থক্য থাকলেও তাদের জিজ্ঞাসাবাদের পদ্ধতি ও লক্ষ্য একই ছিল, অর্থাৎ রাজনৈতিক দমন। ৩৮ বছর বয়সী এক পুরুষ ভুক্তভোগীর কথা উল্লেখ করে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি ২০২২ সালে র্যাব কর্তৃক অপহরণ হন। পরে তাকে ১ বছর ৫ মাস গুম রাখা হয়। আরেকজন ২৬ বছর বয়সী ব্যক্তি ২০১৭ সালে র্যাব গোয়েন্দা ও র্যাব ১ কর্তৃক গুম হন এবং ৪৮ দিন নিখোঁজ থাকেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।